কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ। আজও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছে। দিনভর চলা এই সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব ও মহাখালী। সংঘর্ষ চলে চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে। প্রশ্ন এসে যায়, কেন কোটা আন্দোলনের মতো একটি অরাজনৈতিক আন্দোলন এতটা সহিংস হয়ে উঠল? কেন আমরা সহজ সমাধানের পথ তৈরি করতে পারলাম না? মোটা দাগে এসব নিয়ে আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নেস জুড়ে রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি সংঘাত, সমঝোতা এবং দেশপ্রেম। আর এই আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন বেগম নাজমা আক্তার এমপি, সরকার দলীয় সংসদ সদস্য। আছেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সেই সঙ্গে আরও আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব জুনায়েদ সাকি, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম রাজপথ রক্তাক্ত হলো, ঝরে গেল 6টি তাজা প্রাণ। এই যে সহিংস হয়ে উঠল একটি অরাজনৈতিক আন্দোলন, এই যে প্রাণহানি, দায় কার? ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে, এটা একটা এত বেদনাদায়ক এবং আমাদের সকলের জন্যই ভীষণ দুঃখের যে সাধারণ ছাত্ররা আন্দোলন করতে গিয়েছে এবং যে আন্দোলনটা আসলে তাদের করার তাদের দিক থেকে কোনো প্রয়োজন ছিল না, কিংবা তাদের ইচ্ছে থাকারও কারণ নেই, কারণ এটা 18 সালেই একটা মীমাংসিত বিষয় ছিল। সেই আন্দোলন তারা শান্তিপূর্ণভাবে করছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা আজকে যেভাবে হামলা চলছে অনেকদিন ধরে, এবং আজকে যে হামলাটা হলো ছাত্রদের উপরে পুলিশের সরাসরি কাছাকাছি থেকে গুলি করে কিভাবে রংপুরে আবু সাঈদকে হত্যা করা হলো এবং সর্বসাকুল্যে 7 জন নিহত হয়েছে বলে আমি শুনেছি, সর্বশেষ খবরে। তো সারা ঢাকা সহ, আমি ঢাকায় নিজে বেশ কয়েক জায়গায় আমরা এটা দেখেছিও প্রত্যক্ষভাবে, যে কিভাবে গতকালকে, তার আগের দিনও, বিশেষত গতকালকে থেকে শুরু হয়েছে যে সারা ঢাকা এবং অন্যান্য জায়গাতে ছাত্রলীগের নামে নানাভাবে এক ধরনের পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী, তাদেরকে জড়ো করা হচ্ছে এবং তাদেরকে দিয়ে ছাত্রদের উপরে হামলা করানো হচ্ছে। ছাত্ররা তো আন্দোলন করছে, আন্দোলন করতে গেলে ছাত্ররা জমায়েত হবে। এই আন্দোলন যেহেতু সাধারণ ছাত্রদের হাজার হাজার লক্ষ ছাত্ররা যুক্ত হচ্ছে, তারা যেখানেই জমায়েত হবেন সেই জায়গাগুলো কিছুটা বন্ধ হবেই। তো সেই আন্দোলনে তারা হামলা করছে। অথচ ব্যাপারটা, ছাত্রদের দাবিটা খুবই পরিষ্কার ছিল যে আপনারা কোটা ব্যবস্থা, এই যে পুনর্বহাল করার একটা প্রক্রিয়া চলছে, সেইটা তারা দেখতে চায় না। তারা কোটা ব্যবস্থার সংস্কার চায়, যেটা 18 সালের দাবি ছিল, এবং এই সংস্কারের জন্য সরকারের দিক থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন সেই দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। তার জন্য যতটা সময়ে শেষ পর্যন্ত এটা না হচ্ছে, সেই পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলন করে যাওয়া তো তাদের অধিকার। সেই আন্দোলনের উপরে হামলা করতে হবে কেন? সেই আন্দোলনকে একটা উস্কানি দিতে হবে কেন? এবং তারপরে এইভাবে হত্যা করতে হবে? এইটা যে সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে, একটা নির্দলীয় আন্দোলনকে, যেখানে কোনো দলের জায়গা নেই, সমস্ত ছাত্ররা যে আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, সেই আন্দোলনকে সরকার একটা পরিকল্পিতভাবে হামলার দিকে নিয়ে গেল। এবং এটার সাথে ধরেন, এটা কোনো গোপন ব্যাপারও নয়। প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স এর বক্তব্য, কেননা রাষ্ট্র একদিকে আপিল করছে, অন্যদিকে খোদ প্রধানমন্ত্রী, যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন 2018 সালে যে কোটা ব্যবস্থা বাতিল, তিনি বলছেন যে তিনি বিরক্ত হয়ে সে সময় বাতিল করেছিলেন। ছাত্ররা তখনও কিন্তু সংস্কারের দাবি করেছিল। এবং প্রধানমন্ত্রী তিনি বলছেন যে যেভাবে হোক প্রশ্ন এসছে, এবং প্রশ্ন এসে রাজাকারের নাতিপুতি আর মুক্তিযোদ্ধার নাতিপুতির তুলনা হচ্ছে। রাজাকার আর মুক্তিযোদ্ধার যে তুলনা, তার নাতিপুতির তুলনা কি এক হয়? একজন মুক্তিযোদ্ধা বাবা, তার যে কীর্তি, তার যে ভূমিকা এই দেশের জন্য, নেসেসারিলি কি তার ছেলে মেয়ে একই ভূমিকা রাখবে? অথবা একজন রাজাকার 1971 সালে যে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, নেসেসারিলি তার ছেলে মেয়ে একই রকমই ভূমিকা রাখবে? তাহলে তো আমরা সরকারের আশেপাশে অনেকভাবে দেখতে পাই। তো এইটা কি কোনো এইভাবে কি আমরা বিচার করতে পারি?
তাহলে তুলনাটা এসছে এবং ছাত্র সমাজ এই বক্তব্যকে গ্রহণ করেনি। কারণ তাদের যে কে রাজাকারের নাতিপুতি হিসেবে প্রকারান্তরে চিহ্নিত করা হচ্ছে, যেহেতু তারা একটা সংস্কার চাইছে এবং সেই সংস্কারের মধ্যে মুক্তিযোদ্ধাদের কোটার, বিশেষত মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের কোটার জন্য, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানের কোটা নিয়ে কখনোই কেউ প্রশ্ন তোলেনি। এটা 2011 সাল থেকে যখন তাদের উত্তর প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এই কোটা থাকবে, তারপর থেকে এখানে প্রশ্ন এসছে যে কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে। এটা অন্যায্য জায়গায় আছে, 56% কোটা থাকতে পারে না। তাহলে সেই জায়গা থেকে সংস্কার তখনও ন্যাশনাল কমিশন করে করা যেত এবং আজকে হয়তো সমস্যা হতো না। আর এখনো সেটাই করার দিকে ছাত্ররা দাবি করছে। শেষ করি শুধু, তারপরে দেখুন সেইটার ব্যাপারে আজকে হামলা করে, গুলি করে যেভাবে হত্যা করা হলো এই আবু সাঈদকে, যেভাবে হলের উপরে, হাসপাতালে ঢুকে মেয়েদের উপরে যে হামলা করাচ্ছে, এই নারকীয়তা, এটা কার সাথে তুলনা করা যায়? আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে ওদের লজ্জা পাওয়া উচিত, ওরা বলছে কি বলে নিজেদেরকে রাজাকার বলছে। যে রাজাকার হিসেবে তাদেরকে বলা হয়েছে সেটা তারা বিদ্রুপাত্মকভাবে জবাব দিয়েছে, তুমি কে, আমি কে, রাজাকার। রাজাকার কে বলেছে? স্বৈরাচার, সেটা তারা বলেছে। সেই জায়গা থেকে তাদের এই বক্তব্যকে আজকে যেভাবে মানে পুরো, আমি দেখলাম সরকারি দলের ওটাই প্রধান অবলম্বন, নাকি নিজেদেরকে রাজাকার বলছে। আর তাদেরকে যে রাজাকার বলা হচ্ছে সেটা তারা বিদ্রুপাত্মক জবাব দিচ্ছে। সেই জবাবের উপরে পুরো হামলে পড়া হলো এবং হামলে পড়ে আপনি যেভাবে মেয়েদের উপরে হামলা করা হলো, যেভাবে ছেলেদেরকে পেটানো হলো, যেভাবে তাদের গুলি করা হলো, যেভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে, সর্বশেষ নারকীয়তার উদাহরণ হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে ঢুকে সমস্ত বেগম নাজমা আক্তার এমপি, আমরা দেখলাম যে সংঘর্ষ হলো, প্রাণহানি হলো, আমরা কি অর্জন করলাম? সেই সঙ্গে ছাত্রদের যে, আমরা যদি বলি যে অরাজনৈতিক একটি আন্দোলন চলছিল, আন্দোলন করা নিশ্চয়ই প্রতিটি মানুষের অধিকার রয়েছে, সেই আন্দোলনে ছাত্রলীগের হামলাকে কি সমর্থন করেন কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বসে বসে শুনছিলাম জুনায়েদ সাকির কথা। ভাবটা এমন যে ছাত্রদের দাবি ন্যায্য, এই ন্যায্য দাবির বিপক্ষে সরকার আন্দোলন করছে, বা সরকার, তারা আন্দোলন করছে, সরকার তাদের বিপক্ষে যাচ্ছে বা লড়ছে। বিষয়টা তো এমন না। বিষয়টা হচ্ছে ওরা আন্দোলন শুরু করলো কবে থেকে? যখন ওই 2018 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিলেন তার ভিত্তিতে প্রজ্ঞাপন হলো যে কোটা পদ্ধতি বাতিল। সেটা এখন জুনায়েদ সাকিরা বলুক, রাগ হয়ে করুক, বা তাদের দাবি দেওয়ার প্রতি মানে সম্মান দেখিয়ে হোক, যেভাবেই হোক, ঠিক আছে, কোটা বাতিল করে দিল। যে দেখা যাক ভবিষ্যৎ কি হয়, এই কোটার বাতিল করার পরে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অবস্থাটা কি হয়। দেখা গেল তখন যে 21 সালে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান এটার এগেনস্টে কোর্টে, হাইকোর্টে একটা রিট করলো। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এই যে প্রজ্ঞাপন বাতিল করে জারি প্রজ্ঞাপন দিয়েছিল যে কোটা বাতিল, পক্ষেই কিন্তু ছাত্ররা যে দাবি করছে সেই দাবির পক্ষেই কিন্তু সরকার আদালতে লড়ে যাচ্ছে। তার মধ্যে থেকে কি কারণে তাদেরকে আন্দোলন করতে হবে আমরা তো এটা বুঝলাম না। যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট তাদের একটা আদেশে বলেছে এবং মাননীয় প্রধান বিচারপতি বলেছেন সবাইকে শান্ত থাকতে, তারা 4 সপ্তাহ সময় নিয়েছেন, পূর্ণাঙ্গ শুনানি হবে। সেখানে ছাত্ররা তাদের বক্তব্য পেশ করতে পারবে সরাসরি অথবা তাদের উকিলের মাধ্যমে। তো সেক্ষেত্রে কেন আন্দোলনকে এই যে আন্দোলন খেলা করে আপনার বিভিন্ন সড়ক, মহাসড়ক অবরোধ করে রেল চলাচল বাধাগ্রস্ত করা, এখানে আমাদের শাহবাগের মতো জায়গায় সেখানে বড় বড় হাসপাতালগুলি, পাবলিক হাসপাতাল যেখানে সাধারণ রোগীরা চিকিৎসা নেয়, সেইগুলি সকল জায়গায় বন্ধ করে দিয়ে রুগীদেরকে আসতে দিচ্ছে না হাসপাতালে। রুগীরা কিভাবে আসবে? সব রুগী তো আর অ্যাম্বুলেন্স পাবে না, কেউ রিক্সায় আসে, কেউ গাড়িতে আসে, কেউ বাসে আসে, পুরা রাস্তা বন্ধ করে দিয়ে এই যে মহা একটা দুর্যোগের সৃষ্টি করছে, সেটা কয়দিন? 1 সপ্তাহ ধরে তারা এই ধরনের তাণ্ডব চালাচ্ছে। রাস্তায় বসে তারা গাড়ি, মেয়েদের সাথে খারাপ আচরণ করছে, পথচারীর সাথে খারাপ আচরণ করছে, রুগীদের সাথে খারাপ আচরণ করছে। মোটরসাইকেল থেকে তারা ফেলে দিচ্ছে রুগীকে, যে আপনি রুগী না, আপনি না, তার দেখাচ্ছে প্রেসক্রিপশন, না আপনি রুগী না, যেতে পারবেন না। এই ধরনের অরাজকতা কতদিন চলতে পারে? দেশে তো একটা সরকার তো জানমালের, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া তো সরকারের কাজ। আমরা তো বলিনি এই সংকটের কি একমাত্র সমাধানই কি ছিল সহিংসতা? কোথায় সহিংসতা? কোনো সমাধান আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একটা বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে অপপ্রচার করেন, যারা সরকার বিরোধী আন্দোলন করে সফল হতে পারেনি তাদের প্রেতাত্মারা এখানে ঢুকেছে সাধারণ ছাত্রদের মধ্যে। যারা আজকে এই সাধারণ ছাত্ররা সাম বডি বা সাম
রাজনৈতিক দল দ্বারা তারা পেইড হয়েছে, যার কারণে তারা সাধারণ ছাত্রকে সাথে নিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে আইনের ব্যাখ্যা যথাযথভাবে না বুঝে তারা আন্দোলন করছে। যেখানে মানে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি সবাই বলছে, সুপ্রিম কোর্টের প্রধান ব্যক্তি যিনি উনি বলছেন, বিচার বিভাগের যিনি প্রধান তিনি বলছেন যে আমরা এই রায় দেওয়ার করব, পূর্ণাঙ্গ শুনানি করব। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে রায়ের পরে আমাদের সিদ্ধান্ত আমরা নিব কিভাবে কি করা যায়। কোনো কিছু না মেনে আপনি কি তাহলে 4 সপ্তাহ ধরে আপনি রাজপথ দখল করে রাখবেন? এটি কি কোনো সভ্য জাতির কাজ? এটি কি কোনো ছাত্র সমাজের কাজ? তারা আলটিমেটাম দিতে পারতো যে আমরা ঠিক আছে 4 সপ্তাহ পরে আবার আমরা মাঠে নামবো, যদি আমাদের সংস্কার, এখন তারা বলছে সংস্কার চায়। তারা কিন্তু সংস্কারের দাবিতে প্রথমে মাঠে নামে নেই। তারা হাইকোর্ট কেন বাতিল করলো, কোটা ব্যবস্থার যে বিষয়টা হাইকোর্ট বাতিল করলো কেন, সেই জন্য তারা রাস্তায় নেমেছে। এখন তারা ঘুরিয়ে পিছিয়ে বলছে আমরা সংস্কার চাই, আগে কিন্তু তারা এটা বলেন। কিন্তু বেগম নাজমা আক্তার, যেমনটি আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছে যে কোটা সংস্কারের বিষয়ে আদালতের কিছুই করার নেই, পুরোটি আসলে নির্বাহী বিভাগের দায়িত্ব। করার নেই তো, নির্বাহী এখন বিচার বিভাগে জিনিসটা পেন্ডিং আছে, যেখানে মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আছে, সেখানে নির্বাহী বিভাগ এই মুহূর্তে কিছু করতে পারে না। আমি মনে হয় এখানে আইনজ্ঞ আছেন আমাদের, আমরা আইনের ব্যাখ্যাটা নিশ্চয়ই তার কাছে বুঝতে চাই। ধন্যবাদ জানাচ্ছি বেগম নাজমা আক্তার এমপি, ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়টা আইনের দ্বারা সীমাবদ্ধ, আইন যেখানে বলছে যে এই বিষয়টা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে নির্বাহী বিভাগ কিছু করতে পারবে না, সেই ক্ষেত্রে তারা এক এক ক্ষণে ক্ষণে তারা পাল্টাচ্ছে। আর আপনি আরেকটা বিষয় যেটা বলি, ওই ছাত্রলীগ কেন মাঠে নামলো, ছাত্রলীগের যত দোষ, কারণ ছাত্রলীগ বাংলাদেশ বিনির্মাণের সময় থেকে ভূমিকা পালন করে। যে ছেলেমেয়েরা নিজেদেরকে রাজাকার দাবি করে, রাজাকার অর্থ ওরা বোঝে, রাজাকার কারা ছিল ওদেরকে সেটা বুঝতে হবে। তো যেই রোকেয়া হলে আমার ওখানে 30 থেকে 40-50 জন ছাত্রীকে স্পট ডেট করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, আমাদের ওই রোকেয়া হলের সবুজ চত্বর রক্তে বেঁচে ছিল। নারীদের উপরে, রোকেয়া হলের ছাত্রীদের উপরে পাকিস্তান হানাদার বাহিনী এবং রাজাকাররা পাশবিক নির্যাতন করেছিল, তাদের রেপ করেছিল। সেই রোকেয়া হলের মেয়েরা সেই রোকেয়া হলের ফটকে দাঁড়িয়ে যখন বলে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, তাদের বিরুদ্ধে যদি কোনো কথা ছাত্রলীগ না বলে তাহলে ছাত্রলীগই তো বিশ্বাসঘাতক। কিন্তু বেগম নাজমা আক্তার এমপি, এখানে একটি প্রশ্ন এসে যায়, ছাত্রলীগের যে আমরা ভূমিকা দেখলাম সেটি সহিংসতাকে উস্কে দিয়েছে কিনা, প্রশ্নটি আপনার কাছে থাকছে। আমি বিস্তারিত শুনতে চাই, ফিরছি আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। ওরা সাধারণ ছাত্র হলে ছাত্রলীগের গায়ে লেখা আছে দেখে তারা, ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের অধিকার, তাদের ক্লাসরুমে তারা ফিরে যাবে না, তারা রাজপথে যে বেদখল আছে সেটা ওই দখল আছে সেটা তাকে দখল মুক্ত করবে না। তাদের ছাত্রদেরকে তারা বারবার বুঝিয়েছে, সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম এবং ইনান স্পষ্ট বলেছে আমরা আপনাদের দাবির সঙ্গে একমত, আমরা সংস্কার আমরাও চাই, যৌক্তিক ইনক্লুসিভ পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। সেই জায়গা থেকে আইনমন্ত্রী বলেছে যে কোটা নিয়ে সিদ্ধান্তের জন্য আপিল বিভাগের রায় পর্যন্ত সরকার অপেক্ষা করবে। আমরা আন্দোলনের শুরু থেকে দেখছি যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। আইনের ব্যাখ্যাটা কি শিক্ষার্থীরা যথাযথভাবে বুঝছে না? সংকটটি কোথায়? আমার মনে হয় সেটাই, যে আইনের ব্যাখ্যাটা শিক্ষার্থীরা বুঝছে না আমি এটা বলবো না, শিক্ষার্থীরা বুঝেছে কিন্তু শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এই জন্য বলবো যে ধরেন কোটা প্রথা 18 সালে বাতিল করা হলো, 18 সালে বাতিল হওয়ার পরে 21 সালে এটাকে চ্যালেঞ্জ করা হলো। 21 সালে চ্যালেঞ্জ করার পর হাইকোর্ট ডিভিশন গত 1.5 সপ্তাহ আগে রায় দিল। হাইকোর্ট ডিভিশনের রায় যখন দিল তখন শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু ছিল হাইকোর্ট ডিভিশনের রায় তারা স্থগিত চায়। এই পর্যন্তই হাইকোর্ট ডিভিশনের রায় 1 সপ্তাহ পরেই স্থগিত হলো, ইনঅপারেটিভ হলো, স্ট্যাটাস কো হলো এবং আমরা কার্যত হাইকোর্টের রায়টা স্থগিত হলো। কয় সপ্তাহের জন্য? 4 সপ্তাহের জন্য। যখন এই মেসেজ তাদের কাছে গেল তখন কিন্তু তারা তাদের আন্দোলনের যে ওয়ার্ডিংগুলি ছিল বা দাবিগুলি ছিল তারা শিফট করেছে। শিফট করে তারা বলল যে স্থগিত হবে না ইত্যাদি না, নির্বাহী বিভাগকে কমিশন করে একটা আইন করতে হবে বা কি বলে প্রজ্ঞাপন করতে হবে যে কোটা প্রথার সংস্কার চাই। তখন তারা বাতিলও চায় না, সেখান থেকে তারা সরে আসলো। দেন পরবর্তীতে আবার হঠাৎ করেই শোনা গেল যে না, 24 ঘন্টার মধ্যে সংসদ বসিয়ে জরুরি পার্লামেন্ট বসিয়ে আইন করতে হবে। এখন আমি কালকেও একটা টেলিভিশনে বলেছি যে আইন করতে হওয়ার একটা বিষয়বস্তু লাগবে, এই বিষয়বস্তুটা আইন প্রণয়নের বিষয়বস্তু না, পার্লামেন্টের আইন প্রণয়ন না। কারণ প্রজ্ঞাপনও একটা আইন, বাট এই আইনটা করে নির্বাহী বিভাগ। আর যে রায়টা স্থগিত হয়েছে সেই রায়টা স্থগিত হওয়ার ফলে এখন কি দাঁড়ালো যে কোটা প্রথাটা 18 সালে ফিরে গেল, দ্যাট মিনস কোটা প্রথা বাতিল, সেই প্রজ্ঞাপনটা পুনর্বহাল হলো। তাহলে ছাত্রছাত্রীদের এমন কি ইমার্জেন্সি হলো যে একটা জিনিস বাতিল হলো, বাতিল হওয়ার পর সেটা অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন আছে 4 সপ্তাহ পর,
এবং বিচারাধীন 4 সপ্তাহ এই জন্য দেওয়া হলো। অনেকেই বলে 4 সপ্তাহ কেন দিলেন, ওই দিনে কেন নিষ্পত্তি করলেন না? ওই দিনে নিষ্পত্তি করলেন না এই জন্যে যে ওইটা ছিল সিএমপি, হাইকোর্টের রায়টা তখন পর্যন্ত প্রকাশিত হয় নাই। তারপরে হাইকোর্টের অপারেটিভ পার্ট প্রকাশিত হলো, গত বৃহস্পতিবার দিন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো, আজকেই কিন্তু সরকার পক্ষ আপিল ফাইল করেছে। সেই ক্ষেত্রে যদি খুব আর্জেন্ট হয়, শিক্ষার্থীরাও কিন্তু আদালতে এসে বলতে পারে রাস্তায় না থেকে যে আমাদের আর্জেন্সি আছে, আমরা এটা আপিল ফাইল হওয়ার সাথে সাথে আগামী সপ্তাহে হিয়ারিং করতে চাই। তারা আদালতে আসবেই না। কেন? তাদের একটা যুক্তি তাদেরকে বিভ্রান্ত করে শেখানো হচ্ছে, আদালতের প্রতি আস্থা নাই। আমি কালকেও বলেছি একটা রাজনৈতিক দল এই কথা বলতে পারে। আদালতের প্রতি শিক্ষার্থীদের অনাস্থা কেন তৈরি হলো সেটি একটি নিশ্চয়ই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে সংঘাত, সমঝোতা এবং দেশপ্রেম এই শিরোনামে। আবারও ফিরছে আলোচকদের কাছে। অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন শিক্ষার্থীদের আদালতের প্রতি অনাস্থা তৈরি হয়েছে, কেন? আদালতের প্রতি অনাস্থার কথা তারা বলছেন, তো আদালতের প্রতি শিক্ষার্থীদের সাথে এখন পর্যন্ত তেমন কিছুই হয়নি। মানে প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রজ্ঞাপন করা হয়েছিল 18 সালে, সেই প্রজ্ঞাপনটি বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরপরই প্রজ্ঞাপনটি স্থগিত হয়ে রায়টি স্থগিত হয়েছে। তো রায়টি যদি স্থগিত থাকে তাহলে তো আদালতের প্রতি তার আস্থা আরও বাড়ার কথা, যে না আদালত সাথে সাথেই 1 সপ্তাহের মধ্যেই রায়টিকে স্থগিত করেছে। মাননীয় প্রধান বিচারপতি স্টুডেন্টদের উপলক্ষে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদের বক্তব্য আইনজীবীর মাধ্যমে যদি তারা চায়, যখন আপিলটি হিয়ারিং হবে তখন তাদের বক্তব্য আহ্বান করেছেন। তো সেখানে যদি তারা আইনজীবীর মাধ্যমে অথবা তারা নিজেরাও যেয়ে বলে, আমাদের সুপ্রিম কোর্টে এখন যিনি মাননীয় প্রধান বিচারপতি তিনি এদিক থেকে খুবই লিবারেল, স্টুডেন্টদের প্রতিনিধি হিসেবে যদি তারা যায় তাদের নিজেদের বক্তব্যও তারা রাখে, তারপরেও আমার মনে হয় যিনি একটা যৌক্তিক সমাধানে যাবেন। এখন তারা আদালতের বারান্দায় যাবে না, তারা প্রশাসনের কাছে প্রজ্ঞাপন চায় অথবা কমিশন গঠন করে একটা সংস্কার করে একটা সমাধান চায়। সংস্কারের সমাধানেও কিন্তু ওখানে তাদের আপত্তি আছে যথেষ্ট। সংস্কার তারা কি চায়? তারা চায় সম্ভবত 5% অথবা তার কিছু বেশি, যে কিছু একটা দেওয়া হোক। এখন ধরেন কোটা বলতে মুক্তিযোদ্ধা কোটা, বেসিক্যালি তারা কিন্তু মানে মুক্তিযোদ্ধা কোটারই বিপক্ষে তারা আন্দোলনটা করছে। মুক্তিযোদ্ধা কোটা, জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 5টা বা 6টা কোটার রয়েছে। তো আপনি যদি 5% রাখেন তাহলে 5টা বা 6টা কোটা আপনি কিভাবে এটাকে করবেন, মানে সমাধান করবেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন যদি প্রশাসন তাদের সাথে আলোচনায় বসে তাহলে এই জায়গাটার টেনশনটা কোথায় যায় শেষ হবে? 5% থেকে 56% এখন আছে। তো সেটার মাঝামাঝি যদি আসতে হয়, আপনি যদি বিচার বিভাগের হস্তক্ষেপে করেন বা বিচার বিভাগ যদি সে সমাধান করে দেয় তাহলে ওয়ান্স ফর অল সবার জন্যই ভালো। বিকজ সবার জন্য ভালো এই অর্থে যে সরকারও এর বিরুদ্ধে যেতে পারবে না, হঠাৎ করে বাতিল করে দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং আন্দোলনকারীরাও কিন্তু একটা যৌক্তিক সমাধান সেখান থেকে পাবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। বেগম নাজমা আক্তার এমপি, যেমনটি আমরা আলোচনা করছিলাম যে ছাত্রলীগের ভূমিকায় আসলে সহিংসতাকে উস্কে দিয়েছে এমনটি বলা হচ্ছে। এটা যারা বলবে সারা জীবন এটা বলবে। ছাত্রলীগ যখন ভালো কাজ করে কোনোদিন কি প্রশংসা করেছে? এটা তো ছাত্রলীগ, এই তারা যে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তারা দখল করে রাখছে রাজপথ, তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, কিংবা তাদের মধ্যে ঢুকে যদি যারা এই আন্দোলনকে প্রলম্বিত করতে চাচ্ছে, আন্দোলনকে উস্কে দিচ্ছে, যারা ফান্ডিং করছে, তারা যদি এদের মধ্যে ঢুকে যদি লাশ ফেলে তখন সেই দায়িত্ব তো বাংলাদেশ বর্তমান সরকারকে নিতে হবে। আপনি কি মনে করেন যে এই যে আজকে 6 জন মারা গেল, আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, কিন্তু এই যে 6টি লাশ আজকে পড়লো, এটা লাভ কার? যে সরকার ক্ষমতায় আছে, সরকার তো এটা চাইবে না, কোনোদিনও চাইবে না যে তার শাসনামলে কোনো মানুষের লাশ পড়ুক এভাবে, সেটা তো চাইবে না। কিন্তু এই লাশ ফেলে দিয়ে কার লাভ? দেশের মানুষকে উস্কে দিয়ে কার লাভ? কোমলমতি শিশুদের, কোমলমতি সন্তানদের উস্কে দিয়ে কি লাভ? এই যে মেধাবী মেয়েরা, ঠিক আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, অবশ্যই মেধাবী মেয়েরা কি করে বলে আমরা নারী কোটা চাই না? তারা স্পষ্ট বলছে, তারা ওই যে মানে আমাদের বিজ্ঞ আইনজীবী বললেন যে এক এক সময় এক এক কথা পরিবর্তন করছেন। একবার বলে আদালত মানি, আবার বলে
নির্বাহী বিভাগকে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হবে, এখনই আইন করতে হবে, এখনই পার্লামেন্ট বসাতে হবে। এটা হোয়াট ইজ দিস? একটা সরকার কি এটা পারে? একটা যেখানে একটা সুপ্রিম কোর্টে একটা বিষয় ঝুলে আছে এবং নির্দিষ্ট ডেট দেওয়া আছে যে এই তারিখে এটা শুরু হবে, সেই ক্ষেত্রে সরকার নির্বাহী বিভাগ হয়ে সরকার প্রধানকে এটা করতে পারে? এইটি তাদেরকে যারা বোঝাচ্ছে না, যারা রাস্তায় লম্বা লম্বা বক্তৃতা দিয়ে এই সমস্ত আমাদের সাধারণ ছাত্রীদেরকে যারা উস্কে দিচ্ছে, তারা এটার জন্য দায়ী। এই লাশ তারা ফেলেছে তাদের ফায়দা লোটার জন্য। এই লাশ চক্রান্ত করে এই লাশ ফেলা হয়েছে। এখন ছাত্রলীগ আমাদের আন্দোলন সংগ্রামের প্রতীক। আমরা সে স্বাধীনতা সংগ্রাম থেকে তার আগে থেকে আমাদের আওয়ামী লীগের জন্মের আগে ছাত্রলীগের জন্ম। ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস। সে ছাত্রলীগ যদি কোনো কিছু করে, একটা সহিংস আন্দোলনকে মোকাবেলা করার জন্য শান্ত করে তাদেরকে ঘরে ফিরতে বলা হয়েছে, তারা শোনে নাই। তারপরে তারা ইট পাটকেল মারবে। আর ছাত্রলীগের ছেলেরা কি ছাত্র না? তাদের লেখাপড়ার অধিকার নাই? তাদের মানুষের, আমরা তো এখন তো ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। তারা আমাদের আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে বিশ্বাস করে ধারণ করে এবং আওয়ামী লীগের রাজনীতি চেতনা করে। এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, তারা এই সমস্ত গভর্নমেন্টকে যারা বিতর্কিত করতে চায়, যারা গভর্নমেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য করতে চায়, তাদের বিপক্ষে ছাত্রলীগ দাঁড়াবে না। তাহলে এই সংগঠন আছে কি কারণে? তারা ছেলেরা ছাত্র হয়ে, ছেলে মেয়েরা ছাত্র ছাত্রী হয়ে তারা যদি আন্দোলন করতে পারে, তাহলে ছাত্রলীগ কেন পারবে না আপনি বলেন? ধন্যবাদ জানাচ্ছি বেগম জুনায়েদ সাকি। আন্দোলনকারীরা যদি আন্দোলন করতে পারে তাহলে ছাত্রলীগ কেন দমন করতে পারবে না? দমন করতে পারবে না আমি বলিনি, তারাও আন্দোলন করতে পারবে। দমন, ছাত্রলীগ দমন করেনি, এটা আবার ভুল প্রশ্ন। রাজনীতি কি করেছে? ছাত্রলীগ কি করেছে বাংলাদেশের মানুষ গত কয়েকদিন ধরে দেখছে। এখন দেখছে না, সারা ঢাকা এবং সারা দেশে মানুষ দেখছে, সংবাদ মাধ্যমে ছবি বেরোচ্ছে, তারা হেলমেট পরে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে গুলি ছুটছে। আজকের প্রথম আলোর প্রথম হেডলাইন, 3 জন লোক গুলি ছুটছে। সেই ছবি তো মিথ্যে হয়ে যাবে না এখানে বক্তব্য রাখলে। এবং এটা ঠিকই বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এই কথাগুলো বলা হচ্ছে। খোদ সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়কে অধ্যত্ব দেখালে ছাত্রলীগ তার জবাব দেবে, এবং ছাত্রলীগ তার জবাব দিচ্ছে। লাঠি সোটা নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো করা হচ্ছে বাইরে থেকে লোক এনে, এবং লোক এনে জড়ো করে এই হামলাগুলো তাদের উপর চালানো হচ্ছে নির্বিচারে। কিন্তু রাজবাগদার যেমনটি বলছিল যে আসলে প্রাণহানি হলে তো সরকারের উপরে দায়টা বর্তায়, সেক্ষেত্রে আসলে সরকার তো লাভবান হচ্ছে না। সহিংসতাকে পুঁজি করে আসলে লাভবান হচ্ছে একটি মহল। কখন একটা সরকার দায় নেয়? একটা সরকার যদি নির্বাচিত হয়, একটা সরকার যদি ন্যূনতম মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে তার দায় নেওয়ার প্রশ্ন আছে। এই সরকার ক্ষমতাই তো আছে জবরদস্তি করে, মানুষকে গুলি করে, গুম করে, খুন করে, এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, সমস্ত নাগরিক অধিকার কেড়ে নিয়ে তাদের কাছে নানান রকম অধিকার, আইন, আদালত ইত্যাদি শোনার অর্থটা এটা তারা মুক্তিযুদ্ধের নাম করে। কিন্তু মুক্তিযুদ্ধে যে পাকিস্তানি বাহিনীর যে অত্যাচার, যে নারকীয়তা, আপনি আজকে ছাত্রদের উপরে হামলার নারকীয়তা, সেখানে আপনি ওই চরিত্রটাকে দেখতে পাবেন যে নারকীয়তা ক্ষমতা থাকলে ওই একই চরিত্রের জায়গাতেই আসলে শেষ পর্যন্ত অধপতিত হয়। তো সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। বরং এই অধপতনের পেছনে ওই যে ভোটহীনতা, জবাবদিহিতাহীনতা। আজকে কোনো সরকারি, ধরেন সিম্পল রাজনৈতিক হিসাব, যদি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, মানে নির্বাচন প্রক্রিয়া থাকতো, তাহলে এইখানে এই যে বিপুল ছাত্র সমাজ, লক্ষ লক্ষ ছাত্র সমাজ, স্কুলের ছাত্ররা নেমে যাচ্ছে, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে ওই দল, ওই হামলা যখন করতে পারে, ভয় পাচ্ছেন তারা। পায়ের তলায় মাটি না থাকলে ভয় পায়। ভয় পাওয়ার ফলে ওইটার মধ্যে এখন ষড়যন্ত্র খুঁজতে হচ্ছে। ষড়যন্ত্র খুঁজে ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে দমন করো, তারপরে এসে পুলিশ, এখন বিজিবি সব নামিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এটি তো ওনারা এতক্ষণ ধরে যেটা বললেন, ওরা যদি স্লোগান দেয়, হ্যাঁ ভুল স্লোগান দেয়, ভুল ব্যাখ্যা দিয়ে স্লোগান দিচ্ছে, তা আপনার তাদের এটা ভুল ব্যাখ্যা করেন। ওর স্লোগান দেওয়ার অধিকার আছে, তাকে গুলি করা, ভুল ব্যাখ্যা স্লোগান দিলেও গুলি করতে হবে। কিংবা মানে বাড়িয়ে দেওয়ার জন্য দেশের জানমালের নিরাপত্তা দিয়েছে, তাদেরকে বারবার বোঝানো হয়েছে, গুলি করে আইনজীবীরা বুঝিয়েছে, কে বোঝান? রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বুঝিয়েছে, আপনারা বোঝেন না কেন? আপনারা তো উস্কে দিচ্ছেন। শাহবাগের দিনের পর দিন গণজাগরণের সময় বারবার বলেন শাহবাগের দিনের পর দিন, এই ধরনের সরকার সময় আমি বলি না, আপনি বলেন। শাহবাগ যে দিনের পর দিন গণজাগরণের সময়
রাস্তা পুরো দখলে ছিল, তো তখন কোনো ওখানকার হাসপাতালের কারো কোনো অসুবিধা হয় নাই, ওখানে কোনো পথযাত্রীর কারো কোনো অসুবিধা হয় নাই। নিজেদের সুবিধা হলে নিজেদের পক্ষে থাকলে একরকম অবস্থা, আর সুবিধা তখন সমস্ত হাসপাতালের রোগীদেরকে ওখানে ও বিনা আচ্ছা, বাধায় তখন যেতে ওরা দেওয়া সুবিধা হতো। করে রেখেছেন। কেন এই আপনি যে একটা রাজাকারের সমস্ত ফাঁসির ছাত্র- আন্দোলনের সাথে শুনেন, এটা তুলনা করেন, এটা তো ছাত্ররা- এই রাজাকারদের ছাত্ররা মতো কথা একটা বলবেন। আন্দোলন করছে, সেই আন্দোলনে রাজাকারের ছাত্রদের ফাঁসির দাবিতে যে আন্দোলন, আর প্রত্যেকটা বর্তমান আন্দোলনের ছাত্র ন্যায্যতা সমাজের আছে, না না, আন্দোলনের ন্যায্যতা আছে, ঠিকই আছে। আন্দোলনের যদি ওটা ন্যায্যতা থাকে সংস্কারের দাবি সেই ঠিক আছে, আন্দোলনে ছাত্ররা ন্যায্যতা আছে, কিন্তু আপনি এই তথ্যটা ভুল এই যে দিলেন। আপনি আবার মুক্তিযুদ্ধের কতগুলো- চেতনার ব্যক্তি হয়ে কিসের মুক্তিযুদ্ধের আচ্ছা, আলোচনাটা আপনি আপনার আলোচনা আপনি করেন, আপনি আমাকে ব্যাখ্যা দিতে গেলে শুধু শুধু তর্ক করেন। আপনার সাথে আমি কি কারণে তর্ক করব? উস্কাতে পারেন না তো, কেন কাকে উস্কাবো? আপনি সাধারণ ছাত্রদেরকে আমি সাধারণ জনগণের অধিকারের জন্য কথা অধিকার বলবো, না, চিৎকার করে আপনার বলবো, অধিকার তাতে নাই। আপনি আমাকে এটা থামাতে পারবেন না। ভুল পথে পরিচালিত ভুল করা, পথে তো এটা আপনারা অধিকার পরিচালিত নাই। করছেন। আপনারা পুরো আইন একটা বোঝেন, আন্দোলনে আইন বোঝার পরেও আপনারা উস্কে দিচ্ছেন। একটা সমাধানের এই পথ কাজগুলি যেটা আপনারা ঠিক সরকারের করছেন না। দায়িত্ব, সরকার সেই জিনিসটা সাধারণ সমাধান না করে ছাত্রছাত্রীকে আপনারাই তারা এইভাবে সম্পূর্ণভাবে আন্দোলনের একটা মুখে ঠেলে দমন-পীড়নকে দিচ্ছেন। উস্কে এটা দিয়ে ঠিক করছেন দমন-পীড়ন না। করে আন্দোলন না, রক্ষা করতে এটা হচ্ছে চাইছে। আপনাদের এই যে রাজনীতিতে তাদের ব্যর্থ ক্ষমতা রক্ষা আপনারা- করার জায়গা। আপনারা যারা ব্যর্থ রাজনীতিক আপনি দল, আমাকে কথা বলতে আপনাদের দিবেন না, যারা সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক জনসমর্থন আছে। নাই, এই তারা আলোচনা আপনারা করে লাভ এগুলি নাই। করছেন। যখন সাধারণ আপনি ছাত্রছাত্রীদের 7 জনকে হত্যা করে ন্যায্য সেটাকে ডিফেন্ড দাবিকে করেন, আপনারা এর উস্কে চাইতে দিয়ে লজ্জার কিছু হতে পারে না। তাদেরকে অন্যায্য পথে যেতে বাধ্য করছেন, সরকারের সাথে 7 জন মুখোমুখি সংঘর্ষ ছাত্রকে করছেন, হত্যা করে পুলিশের আপনি সাথে ডিফেন্ড সংঘর্ষ বাঁধিয়ে করছেন, দিচ্ছেন। এর চাইতে লজ্জাকর বিষয় আর কিছু হতে অসত্য, পারে না। মিথ্যা ওই তথ্য অভিভাবকদের দিয়ে জবাব দিয়েন তাদেরকে আপনারা, ওই উস্কানি অভিভাবকদের দিচ্ছেন। জবাব যেই দিয়েন বক্তব্য যাদেরকে গুলি মাননীয় করে হত্যা প্রধানমন্ত্রী করা হয়েছে। দেননি, সেই বক্তব্য আপনারা মিসইন্টারপ্রেট করে আপনারা তাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আপনারা বক্তব্য শোনেন নাই। কোন সাংবাদিক, ওখানে শত শত সাংবাদিক উপস্থিত ছিল, একজন সাংবাদিক বলেছে যে এই বক্তব্য উনি এইভাবে ইন্টেনশনালি তাদেরকে, এই যে আমাদের ছাত্র জনতা তাদেরকে বলেছে। ধন্যবাদ জানাচ্ছি রাজবা আক্তার, ধন্যবাদ জানাচ্ছি জুরেশ থেকে। আবারও বিরতি সময় হয়েছে, বিরতি নিয়ে এসে আবার আলোচনায় ফিরছি। দর্শক, দেশের প্রতীকের রিপোর্ট আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জুনেস সাকি, যে আলোচনায় আমরা ছিলাম, বরাবরই শাসক দল অভিযোগ করছে যে কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার এক ধরনের পায়তারা কিংবা ষড়যন্ত্র চলছে। ওবায়দুল কাদের বলেছে যে কোটা আন্দোলনকে এখন নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান। কি বলবেন? আমি আজকে আলোচনা করতে আসছি 7 জন ছাত্র নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। বিশেষ করে এই সাঈদের যে ভিডিও, মানে তার যে সাহসিকতা, এবং তার আগে সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল ডক্টর শামসুজ্জোহার যে সাহসী ভূমিকা, যে আত্মত্যাগ, সেই চেতনায় তারা উদ্বুদ্ধ। তো ওই তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমার তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই। কিন্তু আমরা ক্ষুব্ধ, মানুষ, সারা দেশের মানুষ ক্ষুব্ধ, এবং সরকারি দল একটা ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে তাদের দাবি দেওয়ার সমাধানের পথে না গিয়ে এইভাবে একটা আন্দোলনকে দমনের যে পথে হাঁটলো এবং এইভাবে মানুষকে হত্যা করলো, সেটাকে আবার ডিফেন্ড করছে, এবং সেগুলো জায়েজ করার জন্য আন্দোলনের মধ্যে বিরোধী দল ভর করেছে, তারেক রহমান এখন চালাচ্ছে। এই যে জিনিসগুলো এত নির্জলা মিথ্যাচার, এবং শুধু মিথ্যাচারই নয়, এই যে পুরো জিনিসটা, মানে ধরুন সংস্কারের দাবি ঘুরিয়ে ফিরে 18 সালে তারা সংস্কারের দাবি করেছে, এই পুরো জিনিসটা আজকে জটিলতা সৃষ্টি সম্পূর্ণ দায় সরকারের। 18 সাল থেকেই সেটা তারা করেছে, এবং এ পর্যন্ত বাংলা ভাষায় একটা শব্দ আছে দুরভিসন্ধি, ওই দুরভিসন্ধিটা ছাত্ররা দেখেছে, যে আসলে এখানে একটা বোধহয় আবারও নানান ঘুরিয়ে পেঁচিয়ে নানান রকম অনেক কিছু দেখিয়ে তারপরে শেষ পর্যন্ত আবার তারা ছাত্রদেরকে বঞ্চিতই করবে। তো এই জায়গাটা থেকেই ছাত্ররা আন্দোলন করছে। সেই আন্দোলনের জায়গাতে তাদেরকে যেভাবে অভিহিত করা হচ্ছে, তারা উস্কানি, বিরোধী দল, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, সেইটার প্রত্যুত্তর দিয়েছে। এবং সেই প্রত্যুত্তরের মধ্যে যে নতুন ছাত্রদের যে চেতনাটা বেরিয়েছে, যে সরকার একটা তার সম্পূর্ণ অবৈধ শাসনকে সবসময় একটা বিভাজনের জায়গা থেকে খেলে, এবং এই বিভাজনের জায়গাটা 53 বছর বয়সেও আপনি এখন ওই বিভাজন খেলে আপনি সমস্ত কিছুকে দেখতে চাইছেন, তখন ছাত্ররা সেই জায়গাটাতে জবাব দিয়েছে। আমি মনে করছি নতুন রাজনীতির উদ্বোধন হচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধের সত্যিকার যে অঙ্গীকার ছিল, মানুষের জন্য সুযোগের সমতা সৃষ্টি করা, মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাদের নাগরিকের মর্যাদা তৈরি করা, সেই জায়গাটাতে তারা দাঁড়াচ্ছেন। আমাদের ছাত্র সমাজের নানান দুর্ভাগ্য আছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, আমাদের মানের অবনতি, নানা ধরনের সংকটের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। কিন্তু ওর মধ্যে
যে এই সংগ্রাম নতুন তাদের চৈতন্য দিচ্ছে, যে কালেকটিভিটির সামষ্টিকতার উদ্বোধন ঘটাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক এই ফেসবুক এই জগতের মধ্যে, সেখানে তারা আন্দোলন সমাজকে এগিয়ে দেয় এবং ছাত্র সমাজ এই আন্দোলনের এগিয়ে যাওয়ার যে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এত হামলার পরও আজকে ছাত্ররা প্রতিরোধ করেছে। এই যে ব্যাপক ছাত্র সমাজের যে প্রতিরোধের জায়গা তৈরি হচ্ছে, তাদের নিরস্ত্র প্রতিরোধ, তাদের লড়াই দিয়ে প্রতিরোধ, এটাই বাংলাদেশের ভবিষ্যৎ নাজমা আক্তার এমপি যেমনটি আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই আন্দোলন সহজে বন্ধ হবে না এবং আন্দোলনকারীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির মহাসচিব। এই সুযোগের অপেক্ষায় ছিলেন। আপনি বলেন যে এটা যদি দুরভিসন্ধিমূলক আন্দোলন নাই হয় এবং ছাত্রদেরকে যদি এই দুরভিসন্ধিমূলক আন্দোলনে তারা ঠেলে না দিত, তাহলে আপনার 2 দিন আগে ম্যাথিউ মিলার কি করে তার আমেরিকাতে বসে প্রেস ব্রিফিং করলো যে বাংলাদেশে 2 জন ছাত্র মুভমেন্টে স্টুডেন্ট মুভমেন্টে 2 জন মারা গিয়েছেন, অথচ বাংলাদেশে তখন কিন্তু কেউ মারা যায়নি এবং তখন এটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ছিল। তখন তার মানে কি এখানে আপনি ষড়যন্ত্রটা দেখেন, আমাদের দেশে মারা যায়নি, তাদের দেশে তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করা হচ্ছে, সেটি তারা না বলে বাংলাদেশের ছাত্র আন্দোলনে ছাত্র মারা গিয়েছে এই যে ভুল তথ্য, মিথ্যা তথ্য দিল এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এটার ব্যাখ্যা দাবি করলো, বর্তমানে ইউএস অ্যাম্বাসেডারের কাছে তারা কোনো জবাব দিতে পারলো না। মন্তব্য করব, ম্যাথিউ মিলারকে সত্য প্রমাণ করার জন্য আজকে 7 জনকে গুলি করে হত্যা করেছে। আপনারা আগে থেকেই লাশ ফেলবেন দেখেই আগে থেকেই আপনারা ম্যাথিউ মিলারকে জানিয়েছিলেন ষড়যন্ত্র খুঁজছেন এবং আমাদের এই ষড়যন্ত্র আপনারা করেছেন, আপনারা যারা ছাত্রদেরকে শিখিয়ে দিচ্ছেন আন্দোলন করা, এটা আপনাদের লজ্জা। আপনারা মানুষকে খুন করে, ছাত্রলীগ যখন হাসপাতালে ঢুকে এমার্জেন্সিতে ঢুকে মারে, সেটাতে আওয়ামী লীগ নেতৃত্ব লজ্জিত হয় না, এটাতে আমি বিস্মিত হয়ে যাচ্ছি। ছাত্রলীগ যখন এমার্জেন্সিতে ঢুকে পিটায় এবং সেটার সুযোগ আইনশৃঙ্খলা বাহিনী দেয়, কথা বলার কোনো কারণ নেই। পরশুদিন গতকাল কি হয়েছে, ছাত্রলীগ পিটিয়েছে আর অন্য ছাত্ররা যারা প্রতিপক্ষ ছিল তারা কি বসেছিল? পিটিয়ে মার খেয়েছে, তাদের কথার কোনো গুরুত্ব নাই। আচ্ছা, আন্দোলনটা জিয়ে রাখার দরকারটা কি ছিল? যখন বলা হচ্ছে সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন আছে, তাহলে আন্দোলনটা কেন জিয়ে রাখছে? সাধারণ ছাত্ররা কি করবে, আমি আপনি ঠিক করব নাকি? এখন তো আপনারা ঠিক করছেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিভাবে বলেন যে সাধারণ ছাত্ররা যারা যে 7 জন মারা গেছে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং রোহের মাগফিরাত কামনা করছি। সত্যি সংবিধান সম্মত আসলে সমাধান কি? সমাধান আদালতে, বিচারাধীন আদালতের সমাধানই সমাধান হবে। তারপর যদি আন্দোলন করে থাকে তারপর আন্দোলন করবে। আজকে আন্দোলনের যৌক্তিকতা কোথায়? আজকে যে আন্দোলন তারা করছে, তারা নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিচ্ছে, সেখানে আপনি বলছেন ভুল ব্যাখ্যা, কেউ তারা নিজেকে স্লোগান, তারা বলেছে সরকার বিদ্রোহ স্লোগান, আপনি বলছেন সরকার তাদের রাজাকার বলছে, ওইটা স্লোগান দিয়েছে। আপনি বলছেন তুমি আমি কে আমাকে রাজাকার, বলছেন বিদ্রুপাত্মকভাবে তারা রাজাকার বলতেছে। বিদ্রুপাত্মকভাবে রাজাকার না বলে বিদ্রুপাত্মকভাবে বাঙালি বলা যায় না? কোথায় আপনি রাজাকার বলে দিচ্ছেন? আওয়ামী লীগের স্লোগান, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, সেখানে তারা বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে? ওইটা স্বৈরাচার, এইটা বিদ্রুপাত্মকভাবে বলা যায়। বিদ্রুপাত্মকভাবে এটা না বলে আমি তুমি কে আমি কে বাঙালি বলতে পারে না। যখন তারা বলে আমরা স্বাধীনতা, তাকে তো বাঙালি বলেন না, আপনি তাকে বাঙালি বলে গালি দিলেন না, সে বাঙালি বলতো, আপনি তাকে রাজাকার বলে গালি দিচ্ছেন। কখনোই ছাত্রদেরকে আপনারা বলবেন স্বৈরাচার, আবার দাবি আদায় করবেন। প্রধানমন্ত্রী কখনোই সবাইকে রাজাকার বলেন নাই। উনি মুক্তিযোদ্ধা সন্তানদের কথা যখন বলা হচ্ছে, নাতি নাতনির কথা বলা হচ্ছে। জানাচ্ছি অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। নাজমা আক্তার এমপি, আপনার কাছে এক লাইনে একটু জানতে চাই, এই যে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে একটা মানে জলঘোলা করা হলো বা সংকট তৈরি করা হলো, ছাত্রদের স্লোগান নিয়েও আসলে বিতর্ক তৈরি হলো, আলোচনার মাধ্যমে সমাধানের পথ কি তৈরি হতো না? ছাত্রদেরকে উস্কাচ্ছে কারা? আপনি শুধু ছাত্রদের দোষ আমি দিচ্ছি না, এখন পর্যন্ত আমি দিচ্ছি না, তাদেরকে উস্কিয়ে এবং এই ছাত্রদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, আপনি যে সমন্বয়ক এবং যুগ্ম সমন্বয়কের দায়িত্বে যারা আছে, তাদেরকে আপনি খোঁজ করে দেখেন তারা কি করছে, তারা কোন ছাত্র সংগঠনের সাথে জড়িত সেটা আপনি খোঁজ নেন। আর আপনি বলেন এই যে এর আগের ছাত্রদলে যারা নেতৃত্ব দিয়েছিল, সেই আমাদের ডাকসু সে বিপি নুরু থেকে শুরু করে, তাদের এখন আর্থিক অবস্থা কি দেখেছেন? ধন্যবাদ জানাচ্ছি। তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আচ্ছা, যে প্রধানমন্ত্রী নিজে বলেন কোটি কোটি টাকা 400 কোটি টাকার মালিক, তাহলে আপনার ছাত্র যিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না, খালি আরসিস করেছেন, তার মানে ওরাও দুর্নীতিবাজ। তাহলে সেই হিসাবে ওরা দুর্নীতিবাজ। নৈতিক জায়গা থাকে আপনার? নাজমা আপা এটা আমাকে বলেন। এই ছাত্ররা তাহলে দুর্নীতি করেছে, তাহলে আপনি স্বীকার করলেন যে নুরুরা যখন আন্দোলন করেছে টাকার মালিক, তখন মোসাদের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে না, বিএনপির কাছ থেকে খেয়েছে না, জামাতের কাছ থেকে খেয়েছে না? আপনারা না না করবেন কেন? একজন স্টুডেন্ট
একজন দরিদ্র ঘরের স্টুডেন্ট, একজন দরিদ্র ঘরের ছাত্র আজকে একজন রাজনৈতিক দামি ব্যক্তি দামি গাড়ি সম্পর্কে চড়ে যা কিভাবে ইচ্ছা করে অভিযোগ আজকে করতে দল পারেন না। পরিচালনা আমি করে ফান্ড আসে প্রধানমন্ত্রী যা কোত্থেকে? বলছে সেটা বলছি। কোত্থেকে আমি ফান্ড কোনো আসে? বানিয়ে দল কথা বলছি না, পরিচালনা করে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এবং দামি তাকে দামি কেউ উস্কায় নাই। গাড়ি, বাড়ি কোথা থেকে বলেছে পাচ্ছে? উস্কানি দিয়েছে, এটা কোনো এই প্রশ্ন ছিল? দামি- প্রশ্ন ছিল না। তিনি নিজে দামি থেকে দামি বলেছেন গাড়ি ওনার বাড়ির পিয়ন লোভে নাকি 400 কোটি এই যে টাকার যারা মালিক এবং সে সমন্বয়কের হেলিকপ্টার দায়িত্ব চালান পালন না। করছে, তার বিরুদ্ধে কি তারা ব্যবস্থা মনে হয়েছিল? করছে যে তারা উনি কি আরো ব্যবস্থা ফান্ড পাবে, নিয়েছিলেন? এই ফান্ডে সেই তারা প্রশ্নটা নিজেদেরকে কিন্তু রাখতে হয়। মঞ্জুর হোসেনকে এক লাইনে শুনতে চাই, আন্দোলনের নেপথ্যে কারা, যেমনটি শাসক দল বলছে? শাসক দল তো ষড়যন্ত্র ছাড়া, কারণ নিজেরা যখন সারাক্ষণ ষড়যন্ত্র করে তখন অন্যের মধ্যে অন্যকে নিজের চরিত্রেই দেখতে পারে। ষড়যন্ত্র তো আপনারা করেন। ষড়যন্ত্র তো আপনারা করেন। ষড়যন্ত্রের এই কারণে ব্যর্থ- সাধারণ ছাত্র ব্যর্থ কিশোরদেরকেও রাজনৈতিক দল, ষড়যন্ত্রের ব্যর্থ কিশোরদের রাজনৈতিক দল। আন্দোলন তারা ষড়যন্ত্র ষড়যন্ত্রের দেখেছে। ষড়যন্ত্রের ধন্যবাদ। এবারে মিলে আন্দোলন ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে, দেখছে। এসব ষড়যন্ত্র যারা করে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।